হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি নন স্টপ র্যালি চলছে, যারা মনে হচ্ছে মার্কেট আকাশে চলে যাবে। আমার যে সমস্ত স্টুডেন্ট আছে রিটেল ইনভেস্টর, তারা কিন্তু কেমন একটা যেন অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছে, কবে একটু নিচে আসবে আর পয়সা লাগাবে। এরকমটা করবেন না। যাই হোক, আজকে মার্কেট 24,287 গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, ফাইনালি 24,300 ঘর টাচ করে 24,287 ক্লোজিং দিয়েছে, অর্থাৎ 163 পয়েন্ট উপরে। ব্যাংক নিফটি 53,089 931 পয়েন্টের উপরে ক্লোজিং দিয়েছে। ফরেনাররা দেখুন, সবসময় এটা পরিবর্তন হচ্ছে। আজকে ফরেনাররা বাই করেছে প্রায় 5,484 কোটির, অন্যদিকে ডিআইআই সেল করেছে 924 কোটির। এবং আজকে যে ব্যাংক নিফটির মূল যে র্যালি, এবং ব্যাংক নিফটির এই যে ধরুন প্রায় 2% র্যালি, তার জন্য কিন্তু নিফটিতে আপ হয়েছে। এবং তার পেছনে মূল একটা কারণ এইচডিএফসি ব্যাংকের যে হোল্ডিং প্যাটার্ন। এইচডিএফসি ব্যাংকে একদিন ফরেনারদের মেজরিটি হোল্ডিং ছিল, কিন্তু সেই হোল্ডিং প্যাটার্নে এখন ডিআইএর হোল্ডিং প্যাটার্ন, এটা একটা ফ্যাক্টর যে মেজরিটি শেয়ার হোল্ডার হয়ে যাচ্ছে। প্লাস মর্গান স্ট্যানলের যে ইন্ডেক্স, তাতে কিন্তু এইচডিএফসি ব্যাংকের যে ওয়েটেজ ছিল তার চেয়ে আরো বেশি ওয়েটেজ দেওয়া হচ্ছে। তার মানে তার চেয়ে বেশি ওয়েটেজ দিলে কি হবে, টাকা আসবে ওই পার্টিকুলার শেয়ারটাতে। বড় বড় ফার্ম হাউস ফান্ড হাউস, তারা কিন্তু টাকা ইনভেস্ট করবে। এটাই হচ্ছে মূল লজিক, যার জন্য কালকে ডাউ ইয়েতে ইউএস মার্কেটে কি বলে 4.5-5% উপরে ছিল এইচডিএফসি ব্যাংক, এবং তার প্রতিফলন আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে দেখা গেছে। প্রসঙ্গত বলে রাখি, ডাউ জোন্স এবং নাসডাক কালকে কিন্তু ওপরে ছিল। এবং এরপরে থাকার পেছনে মূল কারণটা কি না, ফেডারেল চেয়ারম্যান পজিটিভ কমেন্ট্রি দিচ্ছে। পজিটিভ কমেন্ট্রি মানে সে বলতে চাইছে যে অ্যাটমসফিয়ার ইজ গুড, আমরা ইন্টারেস্ট রেট চেঞ্জ করতে পারি, আর বিভিন্ন ভাবে গুড অ্যাটমসফিয়ারের একটা বাতাবরণ তৈরি করছে। এবং এগুলো কিন্তু ওদেরই তৈরি করা। ওরা যখন দেখবে যে মার্কেট অনেক উপরে চলে যাচ্ছে, তখন তারা বলবে যে মার্কেট খুব একটা ভালো নয়, মার্কেট নিচে চলে আসবে। এবং অন্যদিকে টেসলার গুড নিউজ ছিল, যার জন্য টেসলা শেয়ার কালকে প্রায় 8% মতো উপরে গেছিল। এই সমস্ত কারণে কালকে ইউএস মার্কেট উপরে ছিল, এবং তার প্রতিফলন আজকে আমাদের দেশের মার্কেটে উপরে। ফ্রেন্ডস, গতকাল আমি অনেকদিন ধরে বলছি সিডিএসএল বোনাস দেবে। গতকাল কিন্তু ফাইনালি তারা বোনাস ডিক্লেয়ার করে দিয়েছে, এবং 1:1 আপনার কাছে যটা শেয়ার আছে আপনি আরো তটা শেয়ার পেয়ে যাবেন। এবং যত রেট থাকবে, ধরুন আপনার বর্তমানে ওর রেট হচ্ছে ধরুন 2200 টাকা, যখন আপনি একটা শেয়ার পেয়ে যাবেন ইমিডিয়েটলি রেট ও অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে? এবং এর যে রেকর্ড ডেটটা হবে কবে, গতকাল অ্যানাউন্স হয়েছে, সুতরাং এর এই অ্যানাউন্সমেন্টের পর 2 মাসের মধ্যে, অর্থাৎ জুলাই, মাঝে অগাস্ট, সেপ্টেম্বরের 1 তারিখের মধ্যে সাধারণত আপনার অ্যাকাউন্টে শেয়ারটা ঢুকে যাবে। এবারে বলবেন যে এর বেনিফিট কি আছে। আর একটা কথা বলে দিই, এবং সিডিএসএল একটা ডিভিডেন্ড দিয়েছে, এবারে যে ফাইনাল ডিভিডেন্ড 19 টাকা, তার সঙ্গে স্পেশাল ডিভিডেন্ড দিয়েছে 3 টাকা, 19 22 টাকা। অর্থাৎ বোনাস ইস্যু হওয়ার আগে এই ডিভিডেন্ডটা কিন্তু তারা দিচ্ছে। এবং 16 জুলাই তাদের রেকর্ড ডেট। 16 জুলাই পর্যন্ত যাদের সিডিএসএল শেয়ারটা থাকবে, তারা কিন্তু এই 22 টাকা করে ডিভিডেন্ড পাবেন, 19 না 22 টাকা। আর বোনাসের এখনো পর্যন্ত রেকর্ড ডেট জানায়নি। এইখানেই কিন্তু অ্যাকচুয়াল, ধরুন আমি কথার কথা এক্সাম্পল নিচ্ছি, আমি 1000 টাকায় শেয়ারটা কিনেছিলাম, ওকে, আজকে আমার শেয়ারের ওই শেয়ারটার ভ্যালু গিয়ে দাঁড়িয়েছে ধরুন 2200 টাকা। এবারে আমি ডিভিডেন্ড একবার পেয়েছি প্রায় 16 টাকা, আবার পাবো কত, ধরুন একটা শেয়ারে 22 টাকা, তাহলে 22 যুক্ত 16 কত হচ্ছে, 38 টাকা।
তাহলে আমার 1000 টাকার যে কস্টিংটা সেটা 38 টাকা নিচে নেমে গেল। এবারে এই যে বোনাসটা আসবে, আপনি 1 বছর 1.5 বছর পরে দেখবেন এই সিডিএসএল আবার 2200 টাকার ঘরে যাচ্ছে। অর্থাৎ আপনার নাম্বার অফ শেয়ার বাড়লো, প্লাস হোল শেয়ারের উপর আপনার কি বলে ভ্যালুয়েশনও বাড়লো। এবং যত দিন যাবে প্রফিটের পরিমাণ বাড়ছে। ধরুন গতবারে 16 টাকা দিয়েছিল ডিভিডেন্ড, এবারে ধরুন সে 19 টাকা দিয়েছে, আরো স্পেশাল 3 টাকা দিয়েছে, 22 টাকা দিয়েছে। এর পরের বছর যখন 1:1 হয়ে যাবে, আপনি আশাই করতে পারেন যে যেটা এবারে 22 টাকা দিয়েছে, অর্থাৎ সেটা ডিভাইড হয়ে যাবে 11-11, সেক্ষেত্রে দেখবেন আপনি 13-13 দিচ্ছে। একটা টাইমের পরে আপনি যদি এই শেয়ারে দীর্ঘদিন হোল্ড করে থাকেন, তাহলে দেখবেন যে আপনার যে ডিভিডেন্ড ইনকাম সেটাই হচ্ছে আপনার ক্যাপিটালকে দুগুণ তিনগুণ করে দিয়েছে। যে স্টোরিটা আমি একদিন আইটিসির ক্ষেত্রে বলেছিলাম, প্লাস শেয়ারের পরিমাণ বাড়া এবং তার ভ্যালুয়েশন বাড়া। আচ্ছা, ব্যাড নিউজ ফর ইলেকট্রিক্যাল ভেহিকেল কোম্পানি। গতকাল মানে আমেরিকাতে একটা স্টাডি, রিসেন্ট কনজিউমার স্টাডি কন্ডাক্টেড বাই ম্যাকিনজি অ্যান্ড কো, তারা দেখতে পাচ্ছে যে 46% আমেরিকার লোক ইভি ওনার্স সার্ভেড আর লাইকলি টু সুইচ ব্যাক টু এ গ্যাস পাওয়ার ভেহিকেল। মানে ইভি থেকে তারা আবার ওই যে ফসিল ফুয়েল অর্থাৎ গ্যাস কি ধরুন পেট্রোল ডিজেলের দিকে কনভার্ট করতে চাইছে। তার পেছনে মূল যে কারণ সেটা বলা হচ্ছে যে চার্জিং ইনফ্রাস্ট্রাকচার। ধরুন চতুর্দিকে যেভাবে পেট্রোল পাম্প টাম্প আছে, সেই রেশিওতে চার্জিং সেন্টার সেট আপ না হওয়ার কারণে মানে 46% কাস্টমার কিন্তু তাদের মধ্যে টেন্ডেন্সি দেখাচ্ছে যে তারা আবার ওই ওল্ড সিস্টেমের দিকে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং এটা একটা ট্রেন্ড। এই যে কনজিউমার স্টাডিটা, এটা কিন্তু ইন্ডিয়াতেও আসতে পারে। কারণ কি, আমরা তো ইন্ডিয়ার সমস্ত জায়গার ব্যাপারটা বুঝি না, যে কোথায় চার্জিং সেন্টার। দেখুন এখন চার্জিং সেন্টার বলতে কি, চতুর্দিকে চার্জিং সেন্টার করতে হবে। অফিস আদালত চার্জিং সেন্টার করতে হবে, কারণ কি অফিসে গাড়ি পার্কিং যেখানে আছে সেখানেও চার্জিং সেন্টার। সুতরাং এটা একটা হিউজ ইনফ্রাস্ট্রাকচার তৈরির ব্যাপার আছে। সেই জন্য লোকেরা অস্থির হয়ে এই সমস্ত সিদ্ধান্তগুলো নিচ্ছে। আচ্ছা, অন্যদিকে হিডেনবার্গ এবং আদানির ইস্যু আপনারা ভালো করেই জানেন, পার্লামেন্টেও এই নিয়ে বহু ডিবেট চলছিল। রিসেন্টলি যখন সেবি সুপ্রিম কোর্টকে বলে যে না, ইস্যু ইজ নট দ্যাট মাচ জেনুইন, হিডেনবার্গ যা বলছে সুপ্রিম কোর্ট সেই অনুযায়ী মেনেছে। এবার মানার পরে সেবি এবারে কি করেছে, হিডেনবার্গকে একটা নোটিশ পাঠিয়েছে যে তুমি কি এই সমস্ত তোমার মিডিয়া রিপোর্ট কিংবা এই সমস্ত কোনো তথ্য দাওনি, সেই তথ্য ছাড়াই তুমি এরকম ভাবে একটা কোম্পানি সম্বন্ধে তুমি বলতে পারো না, এই করে করে তারা একটা নোটিশ পাঠিয়েছিল হিডেনবার্গকে। হিডেনবার্গ তার রিপ্লাই দিয়েছে যে সেবির যে নোটিশ সেটা ননসেন্স, concocted to serve a pre-ordained purpose, an attempt to silence and intimidate those who expose corruption and fraud। অর্থাৎ তারা বলছে যে সেবি চেষ্টা করছে একে কি বলে আদানিকে রক্ষা করার জন্য। সুতরাং আমরা যা রিপোর্ট পাঠিয়েছি সেটা ঠিক পাঠিয়েছি, হিডেনবার্গ বলছে। এবং হিডেনবার্গ সেই অনুযায়ী তারা একে বলেছে যে আমরা আরটিআই ফাইল করব সেবির কাছে, যে কে এই আদানি রিলেটেড যে শেয়ারের টেবিল যে আছে সেই টেবিলে কে আছে তার নাম আপনাদেরকে বলতে হবে। সুতরাং আমরা জানার চেষ্টা করব যে সেবি কে এইরকম ভাবে আদানিকে রক্ষা করার চেষ্টা করছে। এই সমস্ত জিনিস হচ্ছে ঝগড়ার ব্যাপার চলতে থাকবে। অন্যদিকে আবার কোটাক গ্রুপের একটা নিউজ ছিল কি, যে হিডেনবার্গের কোনো এক পার্টনার কোটাক গ্রুপের মাধ্যমে শর্ট সেলিং করেছিল। ব্যাড নিউজ, মানে ওই যে হিডেনবার্গের রিপোর্টের আগে হিডেনবার্গ বলেছে যে আমরা মার্কেটে শর্ট করেছি। এবং ভেতরে ভেতরে যেটা খবর পাওয়া যাচ্ছে যে কোটাক গ্রুপ নাকি কোটাক গ্রুপের মাধ্যমে নাকি হিডেনবার্গের কোনো পার্টনার আদানি শেয়ারে তারা ওই খারাপ খবরের আগে মাল বিক্রি করেছে। কোটাক গ্রুপ কিন্তু সেটা
ডিনাই করেছে, বলে যে না এই সমস্ত কোনো কিছু না, কেউ আমার কে আমার আমার বহু ইনভেস্টর আছে, কে কোথায় কি করছে এত কিছু জানার ব্যাপার নেই, এই করে তারা কিন্তু ক্লারিফিকেশন একটা দিয়েছে। ফ্রেন্ডস, এই উপরের মার্কেট কালকে যে সমস্ত শেয়ারের কথা বলছি আমি দেখছি পরের দিনই লাফাচ্ছে। গতকাল যেটা বললাম প্রোটিন, এই গভর্নমেন্ট টেকনোলজি, আজকে দেখলাম 5-6% উপরে আছে। নো ইস্যু। দেখুন, নিচে এলে নেবেন না, ও নিচে এলে নেওয়ার দরকার নেই, আপনার পছন্দের জায়গা না পেলে নেবেন না, কিন্তু লজিকটা বুঝুন যে শেয়ারটার মধ্যে দৌড়, এক হচ্ছে শেয়ার দৌড়োয়নি, শেয়ারটার মধ্যে দৌড়ানোর একটা ভালো স্পেস আছে। তেমনি ভাবে আজকে আমরা দুটো শেয়ার নিয়ে চর্চা করব। এক হচ্ছে কি বলে কেমিক্যাল সেক্টরে। প্রথমটা হচ্ছে কি ফাইন অর্গানিক্স। দেখুন ফ্রেন্ডস, ফাইন অর্গানিক্স এর যে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল কোনো পরিবর্তন নেই। ফাইন অর্গানিক্স এর যে ফান্ডামেন্টাল অ্যাটমসফিয়ারটা শুধু চেঞ্জ হয়েছে। প্রফিট অ্যান্ড লস যদি বলি, 1858, সেলস 22-এ, 23-এ 3029, তারপরে কমেছে 1951। ঠিক আছে, সুতরাং কন্টিনিউয়াস হওয়ার পরে এক আধবার কমতে পারে, এবং প্রফিট 251, 591 থেকে 368 এসছে। মার্জিন 19%, 26% এবং 25%। সুতরাং এক্ষেত্রে একটু মার্জিন কমেছে, কিন্তু যদি আমরা দেখি শেয়ার কোথায় আছে, শেয়ার কোথায় আছে আপনি দেখুন। আমরা কোন শেয়ারে চর্চা করছি? আমরা চর্চা করছি ফাইন অর্গানিক্সে। এবার যদি আমি দেখি ফাইন অর্গানিক্সের চার্টটা দেখি, দেখুন শেয়ার কোথায় আছে। একটা টাইম আসবে যখন কিন্তু এই সমস্ত শেয়ার তার যে পুরনো হাই, দেখুন কোথায় ছিল ফাইন অর্গানিক্স, এই যে 7,285, এখন 5,200, অর্থাৎ উপর থেকে নিচে আছে 29%। আমি যদি উপর থেকে নিচে ড্র করেছি, সেটা দেখাচ্ছে 29% নিচে আছে, কিন্তু এখান থেকে যখন সে উপরে যাবে তখন কিন্তু কি হবে, 40% আপনি রিটার্ন পাবেন। নাম্বার ওয়ান। নাম্বার টু, ইন জেনারেলি দেখা গেছে যে যে জায়গা থেকে এ ব্রেকআউটটা দিয়েছে, হতে পারে 1 বছর লাগতে পারে। এই যে ব্রেকআউট, এই মান্থলি ক্যান্ডেলটা যদি শেষ পর্যন্ত উপরেই ক্লোজিং দেয়, অর্থাৎ এই যে লাইনটা খিঁচেছি এর উপরে যদি ক্লোজিং দেয়, তাহলে আপনি দেখবেন আস্তে 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 করে যখন বিজনেস অ্যাটমসফিয়ার ভালো হয়ে যাবে, তখন শেয়ার এই লেভেল টাচ করবে এবং তার চেয়েও উপরে যাবে। যদি কারুর অধৈর্য হচ্ছে, এই সমস্ত শেয়ারে কিন্তু সিস্টেমেটিক্যালি আপনারা ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন। এখানে কিন্তু কম্পারেটিভলি রিস্ক টু রিওয়ার্ড বেটার, অর্থাৎ রিস্ক কম, রিওয়ার্ড বেশি। ফাইন অর্গানিক্স এর পরে আরেকটা শেয়ার, যেমন ধরুন নবীন ফ্লোরিন। আচ্ছা, আমি একটু ফান্ডামেন্টালটাও দেখিয়ে নিই যে ফান্ডামেন্টালের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। এবং আরেকটা জিনিস দেখাবো, আচ্ছা এইখানেই দেখাই ফ্রেন্ডস। দেখুন আজকে ফান্ডামেন্টাল কবে চেঞ্জ হলো, আপনি দেখুন ফান্ডামেন্টাল কবে 22-এ চেঞ্জ হয়েছে, 23-এ সবচেয়ে বেস্ট পারফরমেন্স এসছে, 3,029 কোটি সেল, 591 কোটি টাকার প্রফিট। কিন্তু শেয়ার যদি আপনি দেখেন, শেয়ার কবে থেকে মানে নিচে আসা শুরু করেছে, এই দেখুন এটা সেপ্টেম্বর 22-এ, সেপ্টেম্বর অক্টোবর থেকে সে নিচে চলে এসছে, এবং মার্চ আসতে আসতে আপনি যদি দেখেন সে কিন্তু এতটা নিচে চলে এসছে। এবার লজিকটা বুঝুন, যেখানে এখন পাওয়া যাচ্ছে বেস্ট রেজাল্টের সময় সে কিন্তু পরে থাকে না, খারাপ রেজাল্টের সময় সে কিন্তু নিচে থাকে না। মানে দুটো জিনিস কিন্তু উল্টো। মার্কেট কিন্তু অন্য সাইকোলজিতে চলে, আগে উপরে নিয়ে চলে যায়, ভালো নিউজের টাইমে অপারেটররা বিক্রি করে, ঠিক আছে, আবার খারাপ নিউজের সময় তারা অ্যাকোয়ার করে, দিয়ে আস্তে আস্তে আবার তারা উপরে নিয়ে যায়। আচ্ছা, এবারে নবীন ফ্লোরিন যেটা বলছিলাম, নবীন ফ্লোরিন এই যে সাইকোলজি না, এটা মানে ধরা প্লাস এটাতে স্টিক থেকে মার্কেট থেকে পয়সা রোজগার করাটাই হচ্ছে মেন স্ট্র্যাটেজি। এইটা জানতে পেরে গেলে বাকি সব। এবার দেখুন নবীন ফ্লোরিন চার্টের আগে আমি একটু ফান্ডামেন্টালটা দেখাবো। দেখুন কখন ফান্ডামেন্টাল কখন কথা বলছে আর চার্ট কখন কথা বলছে। কেন বলা হয় যে চার্ট কথা বলে, নবীন ফ্লোরিনে দেখুন ফান্ডামেন্টাল যদি দেখি আমি, প্রফিট অ্যান্ড লস দেখুন, মার্চ 23-এ কি হলো, 2,077 কোটি টাকা সেলস, মার্জিন কমে, মার্জিন 26%, 375 টাকা, 375 কোটি প্রফিট।
মার্চ 24-এ প্রায় একই টপ লাইন গ্রোথ, কিন্তু মার্জিন কমে যাওয়ার জন্য প্রফিট কমে গেছে। মার্চ 22-এ দেখুন সেলস কত কম, প্রফিট 263, 24% মার্জিন। এবার যদি এই একই জিনিসটা, এবং বর্তমানে কোম্পানিটার ভ্যালুয়েশন কত, 17,972 কোটি। এবারে কিন্তু একই জিনিসটা যদি আপনি এখানে দেখেন, চার্টে যদি দেখেন, চার্টে দেখুন, চার্টে কিন্তু কখন পিক আউট করেছে, মে 2023-এ, মে 2023-এ সে কিন্তু শেয়ারটা কিন্তু পিক আউট করেছে, ঠিক আছে, এবং এখন কিন্তু ধীরে 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 তার মধ্যে অ্যাকুমুলেশন আছে। সুতরাং এই যে অপোজিট লজিক মার্কেটে যেটা চলে সেটাকে ধরার চেষ্টা করুন এবং একটু একটু বোঝার চেষ্টা করুন, দেখবেন আপনারাও ধরতে পারবেন। এবং যত বেশি চার্ট দেখবেন, যত বেশি সময় ধরে চার্ট দেখবেন, যত বিভিন্ন টাইম ফ্রেমে চার্ট দেখবেন, তত কিন্তু আপনাদের ধারণা ক্লিয়ার হবে। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।